নায়ক নায়িকাদের কীভাবে তারা নামাই দিত রাস্তায়, আওয়ামীপন্থী শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছিল, মুক্তিযুদ্ধের ধারণা, এগুলো সব কিছুর আওয়ামীকরণ করা হয়েছে। যে ব্যক্তিটা প্রকাশ্যে সামনে থেকে ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলনকে লিড দিয়েছে সে হচ্ছে শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আবির্ভাব হয়েছে। গ্ল্যামারকে ব্যবহার করা তার ফ্যাসিস্টিক পলিটিক্সকে আপনার করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যাট্রিয়ট লেন্সে। আমাদের এই পর্বের অতিথি বিশিষ্ট চিন্তক এবং জবান সম্পাদক রেজাউল করিম রনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের এই শোতে। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি রেজাউল করিম রনি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে আমাদের দেশের রাজনীতিতে নানা রকম মেরুকরণ চলছে এবং একজন আজকে যদি ডান পক্ষে দাঁড়িয়ে থাকে, কালকে তাকে আমরা অনেক সময় বাম পাশে দাঁড়িয়ে থাকতে দেখি। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মেরুকরণে অনেকে জনগণ অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় তারা কোনটা চুজ করবে। এবং সাম্প্রতিককালে কিছু ইস্যু আমাদের সামনে এসছে, বিশেষ করে শেখ মুজিবের 15 আগস্টের মৃত্যুর পরে নানা কিছু ঘটনায় কিছু বিষয়ে আমাদের সামনে চলে আসছে যে আমরা কি আগের সংস্কৃতিতে ফিরে আসছি কিনা। যেমন একসময় সিপি গ্যাং যে কাজটা করতো, কিছু আমাদের দেশের কিছু ইন্টেলেকচুয়াল বিশিষ্ট ব্যক্তিদের ছবিটা নিয়ে তাদের বিরুদ্ধে বিষোদাগার করতো, এরকম কিছু আমরা দেখছি। তার মানে আমাদের ভিতরে সহিষ্ণুতা কি আবার আগের মতোই মানে চলে যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? জি, দেখেন, একটা অভ্যুত্থানের পরে এই ধরনের ক্যাওয়াটিক কন্ডিশন থাকা খুব স্বাভাবিক, কিন্তু সহিষ্ণুতার আলাপ যদি তুলেন, আবার ধরেন আপনি সংস্কৃতির নামে, আপনার ভিন্ন মতের স্বাধীনতার নামে, গণতান্ত্রিক স্পেসের নামে আওয়ামী লীগকে চর্চার সুযোগ যদি তৈরি করে দেন বা সুযোগ নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে প্রতিরোধ হবেই। কারণ এখানে বাংলাদেশে কোথাও কোনো ঐক্য নাই, দুইটা জায়গায় ঐক্য আছে। এক হলো আওয়ামী লীগের ব্যাপারে, আরেকটা হলো ভারতের ব্যাপারে। এবং যাহা আওয়ামী লীগ তাহাই ভারত, অথবা যাহা ভারত তাহাই আওয়ামী লীগ। বাংলাদেশের ক্ষেত্রে অন্তত এই জিনিসটা দাঁড়াইছে। তো ফলে এখানে আপনার 15 আগস্টে এখানে মত প্রকাশের স্বাধীনতার সুযোগে যারা আপনার মুজিব বন্দনায় মেতে উঠেছিল, দেখেন মুজিব বন্দনাটা কিছু লোকের অভ্যাস। হ্যাঁ, এখানে শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠা এটা একটা ফিকশনাল ব্যাপার, এটা টোটালি এটা শিল্প সাহিত্যের অবদান। ফলে এখানে আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আমরা এই জন্য এসেনশিয়ালি কালচারাল ফ্যাসিবাদ বলতাম। শেখ মুজিবকে শেখ মুজিব আকারে মূল্যায়ন করাটা জরুরি। 71-এর আগে তার ভূমিকা, পাকিস্তান আন্দোলন এবং স্বাধীনতার পরে উনি স্বৈরচার মানে স্বৈরতন্ত্র বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের জনক উনি। তো সেদিক থেকে তো শ্রদ্ধা জানাইতে কাউকে দেখি না। হ্যাঁ, বরং বঙ্গবন্ধু হাজারি যেটা, এইটা যখন প্রকাশ করবেন সেটা প্রতিরোধ হবেই। সেটা ছবিতে জুতা টানাইয়া মারা হোক বা হোক, সেটা হবেই। কিন্তু কথা হলো এই জন্য আপনাকে যেটা করতে হয় যে আমরা বলি যে এই যে সাংস্কৃতিক ফ্যাসিবাদের যে ভিত্তিটা, এটাকে আমাদের আসলে পুরোপুরি বুঝতে পারতে হবে এবং দেখেন আমি যেটা লিখছিলাম যে ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা কি। আগের ফয়সালা হইল ফ্যাসিবাদী যে সংস্কৃতি, একটা দেশে ফ্যাসিবাদ আকাশ থেকে পড়ে না বা গলা গাছ ফাইটাও বের হয় না, সেইটা সমাজের মধ্যে দীর্ঘদিন যাবত এই যে ধরেন আপনার ঘাতক দালাল নির্মূল কমিটি হয়ে শাহবাগের কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে হাসিনার হাত ধরে যে মুজিবতন্ত্র বা আওয়ামী ফ্যাসিবাদের যে নবরূপে বাকশালের যে উত্থান আমরা দেখলাম, এটাকে এখানে এই পরিপুষ্ট করেছে কে, নার্সিং করেছে কে? এই তথাকথিত বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, এরাই তো। আজকে মিডিয়াগুলোর অবস্থা দেখেন, হ্যাঁ, ঘোরাফেরা ওই ন্যারেশন। ফলে আমাদের এখানে যে গণতন্ত্রের ধারণা, সংস্কৃতিবান হওয়ার ধারণা, মুক্তিযুদ্ধের ধারণা, এগুলো সব কিছুর আওয়ামীকরণ করা হয়েছে। এবং সেই আওয়ামীকরণ করার ক্ষেত্রে আওয়ামী লীগ 3টা কার্ড খেলে। এক হলো সাংস্কৃতিক কার্ড, 2 হলো হিন্দু কার্ড, 3 হলো বঙ্গবন্ধু কার্ড। তো এই কার্ডগুলো সিজন ছিল আপনার 15 আগস্ট বঙ্গবন্ধু কার্ড খেলার, এই কার্ড খেলার চেষ্টা করেছে তারা। এবং সেক্ষেত্রে যে সমস্ত লোকগুলো মানে প্রকাশ্য ভূমিকা রেখেছে তাদেরকে আপনার করেছে। এটা গেলো একটা দিক। অন্যদিক থেকে আপনার এখানে 71-এ ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে যারা ছিল, তারা আওয়ামী বিরোধিতার নামে নিজেদের পজিশনকে জাস্টিফাই করার চেষ্টা করে। ফলে এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো ধরেন এখানে মূলত আপনি যদি স্পষ্ট করে বলেন যে জামাত এবং আওয়ামী লীগের পলিটিক্স, এটা দুইটা একই পলিটিক্স। জামাত এবং আওয়ামী লীগের সম্পর্কটা কী এটা আপনার বুঝতে হবে। পরে এই পয়েন্টটা শেষ করবো, আগে এটা বলি। এটাকে আমি বলি সতীনের সখ্যতা। সতীনের সখ্যতা কীরকম? আওয়ামী লীগ জামাতের মতো সুশৃঙ্খল হইতে চাইছিল সারা জীবন, কিন্তু পারে নাই। আর জামাত আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে চায়। এই দুইটার মধ্যে এই দুইটা ল্যাকিংস। ফলে 5 তারিখের পরের রাজনীতিতে যেখানে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ টিকবে না, সেখানে জামাতের মডেলও টিকবে না।
আমি বলতেছি জামাতের অনেক লোককে আমি পছন্দ করি, সরি, জামাতের মানে অনেক যোগ্য লোক আছেন, অনেক গুরুত্বপূর্ণ লোক আছেন, তাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, এবং আমি 13-14 সালে যে জামাতের উপর যে অত্যাচার হয়েছে তার সরাসরি আমি তার পক্ষে দাঁড়িয়েছি। কিন্তু আমি বলছি তাদের যে রাজনীতিটা সেটা কি, যে ইডিওলজি ভিত্তিক রাজনীতি, সেটা বাংলাদেশে চলবে না। অনুভূতির রাজনীতি, সেটা হোক 71-এর অনুভূতি অথবা ইসলামের একটা ব্যাখ্যার বা একটা ভার্সনের অনুভূতি ব্যবহার করার রাজনীতি। কারণ এখানে ইসলামে আরও দল আছে, আরও মত আছে। দেওবন্দি ঘরানা যারা মূল আমাদের এখানে ইসলামকে রিপ্রেজেন্ট মূলত কারা করে, এই জন্য দেখবেন যে হেফাজদার আমির বলতেছে আমরা মদিনার ইসলামের অনুসারী, মওদুদির ইসলামের অনুসারী না। ফলে এই যে এখন নিচ্ছে একটা কথা বলছে, ধরেন আইডিওলগ যারা আইডিওলজির আপনার সমর্থন বা করে বা সমর্থক হয়, ইডিওলজিটা সবসময় তার যে কজটা, তার যে কারণটা, সেটাকে সবচেয়ে বড়, দুনিয়ার একমাত্র কারণ না মনে করলেও সবচেয়ে সহি, সবচেয়ে বড় কারণ মনে করে, এবং সেখান থেকে ফ্যাসিবাদের উত্থান সহজ হয়। এই জন্য আপনি যখন মানে বাদ দেন জামাতের কথা, যদি গণতন্ত্রকেও একটা মতাদর্শ আকারে চর্চা করেন, মানে আপনার ভার্সন অফ ডেমোক্রেসি, আপনার ব্যাখ্যার ডেমোক্রেসি, আপনার মনমতের যে ডেমোক্রেসি, এর বাইরে যা কিছু তাকে আপনি কি মনে করবেন যে এটা দমনযোগ্য। ফলে আপনি গণতন্ত্রের নামেই ফ্যাসিস্ট হয়ে পড়তে পারেন। হাসিনা কিন্তু কোনোদিনও বলে না আমি ফ্যাসিস্ট, সারাদিন গণতন্ত্রের কথা বলছে, বইরা গণতন্ত্রের 12টা যা বাজাইছে। তো ফলে সেক্ষেত্রে আমি কেন বলতেছি এই মডেলটা চলবে না, কারণ তারা একইভাবে অনুভূতির রাজনীতিটা করে। এখন অনুভূতির রাজনীতির ক্ষেত্রে যেটা হয় কি, এই ধরনের ইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টিগুলো জনগণকে তারা ম্যানুভারিং করে, জনগণকে তারা হাইপের মধ্য দিয়ে করার চেষ্টা করে, যে কারণে আপনি দেখবেন যে সিপি গ্যাংয়ের কথা বললেন বা সোশ্যাল মিডিয়াতে এখন বট বাহিনীর কথা বলবেন যে তারা যে গালাগালি করে করে। কিন্তু 5 তারিখের পরে তো এটা হওয়ার কথা ছিল না। 5 তারিখের পরে সবাই জাতির পিতা, সবাই বঙ্গবন্ধু, তাই না? ফলে এই যে মডেলটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র, সেই মডেলের ক্ষেত্রে বাংলাদেশে আওয়ামী লীগ এবং জামাত বা এই ধরনের যারা ইভেন বামপন্থীরা এরা একই রাজনীতি করে। এবং আপনি যারা বলেন যে এখানে যারা ডানপন্থা যেটা বলা হয়, জামাতকে আমি ডানপন্থী মনে করি না। বাংলাদেশে ডানপন্থা বললে কিছু নেই, বাংলাদেশে আছে ফ্যানাটিক। ডানপন্থাটা ক্লাসিক্যালি এটা হলো একটা এলিট অলিগার্ক সামন্তীয় অবস্থার মধ্য দিয়ে তৈরি হয়, এরকম নাই এখানে বাংলাদেশে। বাংলাদেশে যে ফ্যানাটিকগুলো আছে, এই ফ্যানাটিকগুলো আওয়ামী লীগের মধ্যে ছিল, অন্যান্য বাম অর্গানাইজেশনের মধ্যেও আছে যারা ফ্যাসিবাদপন্থী, হ্যাঁ। এবং আপনার এই যে যারা এই যে আইডিওলগ যাদেরকে বলা হয়, আমি যাদেরকে বলতেছি যে আপনার এই যে ইডিওলজিক বা ইডিওসেন্ট্রিক যারা নিজের কজ, নিজের কারণটাকেই সবচেয়ে বড় মনে করে, সেইটার রাজনীতির দিন শেষ হয়ে গেছে 5 তারিখে, সেটা আমাদের বুঝতে পারতে হবে। ফলে এখন আপনি ছলে বলে কৌশলে আপনি অভ্যুত্থান, আর কিছু না, হ্যাঁ। ফলে 24-71 মুখোমুখি এই সমস্ত নাটক চলবে না। এখানে একটা নাগরিক ভিত্তিক ফয়সালা দিকে যাইতে হবে। সেই ফয়সালা দেওয়ার ক্ষেত্রে আপনার 71-এর বিষয়ে আওয়ামী লীগের পজিশন রং। আওয়ামী লীগ 71-কে কলুষিত করেছে, এটা জনযুদ্ধকে আওয়ামী যুদ্ধ বানাইছে, তার মানে জামাতের পজিশন রাইট, এটা মনে করার কোনো কারণ নেই। ফলে এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এই জনযুদ্ধের একটা ন্যাশনাল হিস্ট্রি আমাদের লাগবে, যেটা আমি বারবার বলতেছি, যে ইতিহাস দখল করে সেই ক্ষমতা দখল করে। ফলে আজকে যারা ম্যানুভারিং করার চেষ্টা করছে আপনি জামাত ইসলাম রাজনীতি করুক তার মতো করে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, নীতির চেয়ে কৌশলকে যখন গুরুত্বপূর্ণ মনে করবেন, আপনি পরাজিত হবেন। 100 ভাগ আপনি পরাজিত হবেন। আপনি যত বড় আপনার কি বলে যে রাজনীতিবিদ হন না কেন, যত বড় দল হন না কেন, যত ডিসিপ্লিনারি হন না কেন, এবং ক্যাডার ভিত্তিক দল, আমরাই প্রতিভা, আমরাই সেরা, আওয়ামী লীগ মনে করতো না? সংস্কৃতি, রুচি, রবীন্দ্রনাথ, বঙ্গ সংস্কৃতি, বঙ্গ রেনেসাঁ, আমরাই সেরা। একইভাবে আপনিও মেধাভিত্তিক। এই যে এটাকে বলে টেইরানি অফ মেরিটোক্রেসি। যে লোকটা পাট চাষ করে, যে লোকটা রিক্সা চালায়, যে মেয়েটা গার্মেন্টসে চাকরি করে, ও মেধাবী না। যে লোকটা আকাশের দিকে তাকায় বললা দেয় যে বৃষ্টি কখন আসবে, আবহাওয়া, কেউ মেধাবী না। কিন্তু আপনি ছলে বলে কৌশলে ব্যারিস্টারি পড়েন, তারপরে হলো আইনজীবী হন, হ্যাঁ, তারপর সমস্ত আওয়ামী লীগের মামলা লড়েন, হ্যাঁ, আপনি মেধাবী না। তো ফলে এই যে মেধার বাণিজ্য, এগুলি চলবে না বাংলাদেশে। মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য এই জন্য টেইরানি অফ মেরিটোক্রেসির নামে এই ধরনের এই যে ইডিওসেন্ট্রিক রাজনীতি, এগুলো এই ক্যাডার ভিত্তিক রাজনীতি, এটা অবসান হয়ে গেছে। এটার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে 5 তারিখে বাংলাদেশের জনগণ। ফলে আপনি ছলে বলে কৌশলে যদি এই রাজনীতি আবার করার চেষ্টা করেন, অভ্যুত্থানের শক্তি নিজেকে দাবি করে, আপনার বিরুদ্ধে একটা অভ্যুত্থান আপনি সংগঠিত করার আয়োজন করতেছেন মাত্র। এটা একটা দিক দিয়ে গেল। আরেকটা শেষ করে দিই, এটা যেটা সাইরে আসছিলাম কথাটা, ওইটা হলো যে আপনি ফলে এখন আগের পয়েন্টে যেটা বলতেছিলাম যে আপনার এই যে সংস্কৃতিজীবীটা দেখেন, আমাদের যেটা হলো যে গণতান্ত্রিক দেশের জন্য একটা গণতান্ত্রিক সংস্কৃতি আমাদের লাগবে। আমাদের পুরো সংস্কৃতির একটা আওয়ামী সংস্কৃতি। এবার এটা রিয়েকশন আকারে যদি আমরা একটা রিয়েকশনারি পলিটিক্স করি তাহলে হবে না। ছবিতে আপনি জুতার বাড়ি দেন, অসুবিধা নেই, কিন্তু কথা হলো জুতার বাড়ি দিয়ে হোয়াট নেক্সট, আপনি কী করলেন, আপনি রিপ্লেস কী করলেন? রিপ্লেস করার জন্য আপনার যে ধরনের সংস্কৃতি, যেটা ন্যাশনাল সংস্কৃতি, যেটা বাংলাদেশ
আপনার দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, এই যে আপনার বাংলাদেশটা একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটি আকারে আপনি তুলে ধরার কাজ করতেছেন কিনা, তার সাংস্কৃতিক, তার দার্শনিক ভিত্তি তৈরি করার কাজ আপনি করছেন কিনা। যদি আপনি না করেন তাহলে এই যে রিঅ্যাকশনারি পলিটিক্সটা, এটা কিন্তু এর আগেও হয়েছে। আওয়ামী লীগের রিঅ্যাকশনারি পূর্ণ পলিটিক্স করার মানে এই যে এই জন্যই জামাতের কথাটা কেন আনলাম, আওয়ামী লীগের রিঅ্যাকশনারি পলিটিক্সটা আপনি যখন করবেন তখন আপনি একটা আওয়ামী লীগই থেকে যাবেন। বিএনপি, জামাত বা অন্য দল বাংলাদেশে বিকশিত হয় নাই কেন? বিকজ অফ আওয়ামী লীগের রাজনীতিটা সবাই ভাগবাটোয়ারা করে করছে। তো এই জন্য 5 তারিখের পরে তার দরকার নেই। আপনি এই জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে শেখ মুজিব কী ছিল, শেখ মুজিব থেকে তার বঙ্গবন্ধু হয়ে ওঠার এই যে সিনেমাটিক বা ফিকশনাল যে ন্যারেশন, এই কবি সাহিত্যিকগুলো এগুলো সবগুলো জেলে থাকার কথা। ও কেন জেলে থাকবে? কারণ হইলো ও অপরাধ করছে এই কারণে না। ও এই যে 5টা-7টা করে উপন্যাস লিখছে, একটা এই যে কাগজ কালি নষ্ট করছে, এই যে প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে, এই কারণে তার বিচার হওয়া উচিত। ও কত বড় অপরাধী, আওয়ামী লীগের কোন পদ, এটা পরের ব্যাপার। ও যে অপচয় করলো, মুজিব নিয়ে যে 5 খণ্ড উপন্যাস লিখলো, এটা ফেক ফলস ক্যারেক্টার ধরে, এই যে আপনার মিথ্যাকে প্রতিষ্ঠিত করার যে সাহিত্যিক আয়োজন, এর জন্য বিচার হওয়া উচিত। আমি আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এখন আপনার চিন্তা চেতনা নতুন করে পুনর্বিন্যাস ঘটেছে বিভিন্ন বিষয়ে, কিন্তু আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তখন ইউনিভার্সিটির যে পরিবেশ ছিল, সেই পরিবেশ থেকে 5 তারিখের পরে কি আপনি কোনো পরিবর্তন দেখেন? আপনাকে ধন্যবাদ রনি ভাই, এত সুন্দর করে কথা বলে। আসলে রনি ভাইয়ের কথাই শুনতে চাচ্ছিলাম আরও বেশি। তো আচ্ছা, 5 আগস্ট আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 ব্যাচে, আমার 2016 সাল থেকে ফার্স্ট ইয়ারে যখন ক্লাস শুরু হয়, আসলে আমার ব্যক্তিগতভাবে আমি এমন একটা পরিবার থেকে বেড়ে উঠেছে যে পরিবারের আমার দাদার সাইড কিংবা নানার সাইড কোনো সাইডে আসলে কোনো রাজনীতিবিদ ছিল না কখনো। তো একজন রাজনৈতিক পরিবারকে বিলং করে রাজনীতিতে ইউজড হওয়াটা যতটা তাদের জন্য যতটা সহজ, মানে একজন নন পলিটিক্যাল পরিবার থেকে বেড়ে ওঠে এভাবে রাজনীতির মুখোমুখি হওয়াটা আমাদের জন্য ঠিক ততটাই চ্যালেঞ্জ ছিল। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম ফার্স্ট ইয়ারে, ভর্তি হওয়ার পরে প্রথম থেকেই আমি ফার্স্ট ইয়ার থেকে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের আমি ক্লাস নিতাম ইউসিসির হেড অফিসে। তো যার ফলশ্রুতিতে আমি 6 মাস দেরি করে আমি হলে উঠেছিলাম। তো হলে ওঠার পর যে গণরুম গেস্টরুমের যে একটা ভয়াবহ তার মুখোমুখি হওয়ার পরে আর এখানে টিকে থাকা 7 দিনের বেশি আমার হলে টিকে থাকতে পারিনি। হল থেকে বেরিয়েই ভাবলাম যে না, এই যে নোংরা রাজনৈতিক সংস্কৃতি, এই যে একজন আমি একই মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, একই বন্ধুবান্ধব, সে আমাকে অবাচ্য ভাষায় গালাগালিজ করছে, অশ্রাব্য ভাষায় গালাগালিজ করছে, গণরুম নিচ্ছে, গেস্ট রুম নিচ্ছে, এই ধরনের মানসিক টর্চার করছে। এবং পড়াশোনা ফার্স্ট ইয়ার একটা ছেলে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, রাত 2টা-3টার দিকে ছেলেটাকে বের করে দিচ্ছে গণরুমের নামে, যে তুমি বিশ্ববিদ্যালয়টা তুমি চিনে আসো। এরপর ফজরের সময় রুম খুলে দেয়, ফজরের সময় এরা রুমে ঢোকার পর সকালের 8টার ক্লাস এরা করতে পারে না, মিড টার্ম থাকলে প্রপারলি পড়াশোনা করতে পারে না। একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারের জীবনে তার রেজাল্ট ওঠে না, পরবর্তীতে সে আর কখনোই রেজাল্ট সেটা তুলতে পারে না। তো যার ফলশ্রুতি এই চিন্তাভাবনাগুলো করে মনে হলো যে না, ওই দিন যেদিন আমি হল থেকে বের হয়ে ভাবলাম যে না, রাষ্ট্রের প্রয়োজনে আমাদেরও এই পথটাতে আসা উচিত। কারণ ওই 2016 সালে তো কোনো কিছু পাওয়ার আশায় ছাত্রদলে যোগদান করার কোনো সুযোগ নাই। তখন আমি হল থেকে বেরিয়ে আমার ফেসবুকের সার্চ অপশনে লিখলাম কবি জসীমউদ্দিন হল ছাত্রদল, লিখে সার্চ দিয়ে বের করে জসীমউদ্দিনের তৎকালীন সদস্য সচিবকে আমি খুঁজে পেয়েছি। এভাবে আমি নিজের রাজনৈতিক পথ খুঁজে নিয়েছি। তখন ওই সময় যে রাজনৈতিক ভাবতা ছিল, পরবর্তীতে ডাকসু নির্বাচন, 2019 সাল কেন্দ্রিক ডাকসু নির্বাচন, অনেকেই বলে, আজকে অনেকে একটা প্রশ্নের সম্মুখীন আমি হই যে রাজনীতি কিভাবে, আমার রাজনৈতিক চর্চাটা কিভাবে হলো। রাজনৈতিক চর্চাটা হচ্ছে 2019 সালের ডাকসু নির্বাচনে জানতাম আমরা আমাদেরকে কিছুই দিবে না, তারপরে কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। এই যে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সামান্য সহাবস্থান পেয়েছিলাম, যে মধুর ক্যান্টিনে আমরা টানা 3 থেকে 4 বছর আমাদের পদচারণা ছিল। এই যে মধুর ক্যান্টিন থেকে টিএসসি পর্যন্ত আমরা সপ্তাহে প্রতিদিনই যে দিনগুলোতে খোলা ছিল, প্রতিদিনই আমরা মধুর ক্যান্টিন থেকে টিএসসিতে আমরা স্লোগান দিয়ে দিতে যেতাম। এই যে পদচারণাটুকু, এই অল্প সময় এই পদচারণাটুকুই আমাকে রাজনীতি শিখিয়েছে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে, এরপরে তো মাঝখানে 2022 সালে আমাদেরকে বের হয়ে যেতে হলো। তো 5 আগস্ট পরবর্তী সময়ে যে দৃশ্যপটটা আমরা দেখেন, বা আমরা যে রাজনীতিটা করেছি বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
অন্যায়ের পক্ষে আপোষ করেনি, যতটুকু প্রতিবাদ করতে পেরেছে সেটা প্রকাশ্যে রক্ত ঝরিয়ে গুম হয়ে খুন হয়ে সেই প্রতিবাদটুকু কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল করেছিল। তো যে রাজনৈতিক সংস্কৃতিকে ঘৃণা করে আমি এই পথটাকে বেছে নিয়েছিলাম, যে রাজনৈতিক সংস্কৃতিকে ঘৃণা করে পথটাকে বেছে নিয়েছিলাম, 5 আগস্ট পরবর্তী সময়ে হাসিনা রাষ্ট্র ছেড়েছে, ফেসিবাদ দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু ওই যে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতি যে কালচারগুলো ছিল সেই কালচারগুলো কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং যারা ওইখানে ছিল তাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু প্রশাসন তো চেঞ্জ হয়েছে। দেখেন প্রশাসন চেঞ্জ হয়েছে। দেখেন যারা হলগুলোতে 5 আগস্ট পরবর্তী সময় দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে বিভিন্ন প্রতিনিধি কমিটি করা হয়েছে, পরবর্তীতে প্রতিনিধি কমিটি করা হয়েছে এবং ওইখান থেকে 5 আগস্ট পরবর্তী সময় আওয়াজ উঠেছে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে চলবে না, চলবে না। তো পরবর্তীতে যখন কিছুদিন পরে দেখলাম যে তারা এই অপচেষ্টাটাতে যখন ব্যর্থ হলো, যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারলো না, পরবর্তীতে তারাই আবার রাজনীতিতে প্রকাশ্যে আসলো। যখন তারা প্রকাশ্যে আসলো তখন দেখলাম যে ব্যক্তিটা প্রকাশ্যে সামনে থেকে ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলনকে লিড দিয়েছে সে হচ্ছে পরবর্তীতে শিবির যখন বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েছে শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আবির্ভাব হয়েছে। তারপর দেখলাম শিবির যে 16 জনের কমিটি প্রকাশ করেছে সেই কমিটির যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনই ছাত্রলীগের অ্যাক্টিভ কর্মী, একজন তো নেতাই, যেমন SM ফরহাদ তখন সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের জয়েন্ট সেক্রেটারি ছিল। আরে ভাই আমার বন্ধু এমন ছিল যে গোপালগঞ্জ বাড়ি শেখ হাসিনার এলাকার বাড়ি, কিন্তু সে তো পদ নেয় নাই, তাকে হলে ছিল কিন্তু তাকে তো জোর করেও পদ দেওয়া যায় নাই। কিন্তু তুমি এমন কি হয়ে গেছো যে তোমাকে জোর করে পদ দিব? নিজে না চাইলে কি এই দুনিয়ায় কেউ কাউকে পদ দিতে পারে? প্রশ্নই আসে না। তো যার ফলশ্রুতিতে এই যে শিবির রাজনীতির কথা বলে, এই যে গুপ্ত এই যে হচ্ছে যে আপনার ছাত্রলীগের মধ্যে থেকে নিজেদের রাজনৈতিক এজেন্ডা ছাত্রলীগের মধ্য থেকে ছাত্রলীগ হয়ে হচ্ছে যে ছাত্রলীগকে হয়ে এবং ফেসিবাদকে প্রলম্বিত করে নিজেদের অবস্থান শিবির বিভিন্ন হলগুলোতে করে নিয়েছিল, যার ফলশ্রুতিতে 5 আগস্ট পরবর্তী সময়ে এরা ওই বুয়েটের মতো অন্যান্য সকল ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্র সংগঠনকে মানে হচ্ছে যে প্রকাশ্য রাজনীতিতে এরা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছিল যেন এরা নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে। এখন দীর্ঘ সময় কিন্তু হলে কারা ছিল? এই শিবিরই ছিল ছাত্রলীগের আন্ডারে। তাহলে ছাত্রলীগের কালচারগুলোকে কারা অন করেছে? শিবির যদি তার নিজস্ব কালচার অবশ বয়সে কিছু শিখেও থাকে, বিগত সময়ে ছাত্রলীগের সাথে বসবাস করার সেই কালচার ভুলে গিয়ে ছাত্রলীগের কালচারে কিন্তু এরা এস্টাবলিশ করেছে, যার ফলশ্রুতিতে হাসিনা চলে গেছে ঠিক আছে, এখনো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতির যে কালচার আমরা দেখেন, আমরা ছাত্র রাজনীতি আমি আসছি ছাত্র রাজনীতির উদ্দেশ্যটাকে আসলে কি? ছাত্র রাজনীতির উদ্দেশ্য হচ্ছে যে ক্যান্টিনে ফাও খাওয়া না, আপনার হচ্ছে যে গণরুম গেস্ট রুম টর্চার এগুলো না, এগুলোর বিরুদ্ধে সংগ্রামটা কারা করেছে? স্পষ্ট জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়া এটার এগেনস্টে কেউ সংগ্রাম করেনি। শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে নিজের পরিচয় গোপন রাখার জন্য উল্টা সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির পর্যন্ত নির্যাতন করেছে। এই হিস্ট্রিও তো আলটিমেটলি আছে। একজন ছাত্র রাজনীতি হওয়াটা কেমন হওয়া উচিত? দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট চান্স পায়, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, ঠিক তার পাশেই কিন্তু উদ্যান, একদিকে ভালো জায়গা আরেকদিকে খারাপ জায়গা। একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন তাকে সে যে মেধাটা নিয়ে আসে সেই মেধাটা যেন তার পড়ার টেবিলে থাকে সেদিকটাতে খেয়াল রাখা কিন্তু ছাত্র সংগঠনের অন্যতম কাজ হওয়া উচিত। শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, রেজাল্ট, একজন ব্যক্তিকে প্রপার ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই হচ্ছে ছাত্র রাজনীতির প্রধানতম ভূমিকা হওয়া উচিত। আজকে আমরা জানি হচ্ছে যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেখলাম যে প্রায় 1500 শিক্ষক আওয়ামীপন্থী শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছিল, যা মোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের 64%। মানে লাস্ট সময়টাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক মানে এই যে মানে পড়াশোনার যে পরিবেশ, যেখানে শিক্ষক মহান ব্যক্তি, এই শিক্ষকগুলো পর্যন্ত কিন্তু প্রপার নিয়োগ হয় নাই, যার ফলশ্রুতিতে শিক্ষক থেকে শুরু করে একবারে সর্বনিম্ন পর্যন্ত প্রত্যেকটা স্তর ধ্বংস হয়ে গেছে। এরপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ডিপার্টমেন্ট আছে যে আপনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু 40 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক স্বীকৃত। সেই জায়গায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 250 স্টুডেন্ট এখন সেকশন ছাড়া ক্লাস করে। এখন সেই জায়গায় কমায় এনে এখন ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে অনেক ডিপার্টমেন্টে আছে 150 স্টুডেন্ট ক্লাস করে, কোনো সেকশন নাই। ছেলেমেয়েরা বারবার সেকশন চাচ্ছে, সেই সেকশনগুলোও তাদেরকে দেওয়া হচ্ছে না। তো এই যে ছেলেমেয়েরা প্রপারলি ক্লাসরুমের সুন্দর সুযোগ সুবিধা পাওয়া, তারপর হচ্ছে যে পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়টাকে আবাসিক ব্যবস্থা করে। একটা স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় মধ্যবিত্ত পরিবার থেকে আসে, সে হলে না থাকার কারণে মেসে থাকার কারণে তার টাকা ইনকাম করতে হয়, একসাথে 3 থেকে 4টা টিউশনি করে। একটা ছেলে যখন 3 থেকে 4টা টিউশনি একই দিনে যখন এভাবে টিউশনি করে, সে কখন পড়াশোনা করবে? সে টাকা জোগাড়
জোগাড় করবে, না পড়াশোনা করবে, না গবেষণা করবে, না রেজাল্ট ঠিক রাখবে, কোনো কিছুরই তার ঠিক থাকে না। সুতরাং ছাত্র রাজনীতিটা হওয়া উচিত শুধুমাত্র ছাত্রদের কল্যাণে। এই যে আমি আপনার সামনে যে ধ্যান ধারণা এবং চিন্তাগুলো বললাম, এগুলোকে টার্গেট করেই তো আমি ছাত্র রাজনীতিটাকে বেছে নিয়েছি। আমাদের সুসময় ছাত্র রাজনীতিকে বেছে নিই নাই। সুতরাং এই যে মানে আমূল পরিবর্তনের উদ্দেশ্যে মানে যে রাজনীতি আমরা দেখেছি, ছাত্রলীগের রাজনীতি ছিল না, রাজনৈতিক অপসংস্কৃতি, এটা কোনোভাবেই এটা রাজনীতির মধ্যে পড়ে না। সুতরাং ওই ছাত্রলীগের যে অপসংস্কৃতি, রাজনৈতিক অপসংস্কৃতির দায়িত্ব আমরা নিব না, কারণ ওইটার বিরুদ্ধে যুদ্ধ করছি শুধুমাত্র আমরা। আর আজকে যারা আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিরুদ্ধে জাগরণ দেখায় কিংবা বিভিন্ন ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করে, ওই সময় তো এই যে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে তারাই প্রলম্বিত করেছিল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট হাসিনা চলে গেল, হাসিনা নাই, গণরুম গেস্টরুম এখন নাই, কিন্তু ওই যে আধিপত্য, ছায়া প্রশাসন হয়ে থাকা, এটা এখনও বিশ্ববিদ্যালয়ে বিরাজমান আছে। আচ্ছা, ধন্যবাদ রনি ভাই। আমরা আগে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্লোগান শুনতাম, তার মধ্যে সাহিত্য থাকতো, তার মধ্যে এক ধরনের লেসন থাকতো, এক ধরনের কমিটমেন্ট থাকতো। কিন্তু আমরা গত 5 তারিখের পরে অনেক কিছু স্লোগান শুনলাম যেগুলো অশ্লীল, যেগুলোর সাথে আসলে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মানুষকে চরিত্র হনন করে সেই স্লোগানে। এই কালচারটা কেন? এটা ধরেন না, এটা দুইটা ব্যাপার আছে। দেখুন, অশ্লীলতা বললে কিছু নাই, কারণ মানুষ আমাদের সমাজ পারমিট না করে সেটা না, অশ্লীলতা বলে কিছু নাই। কারণ হইলো তাই বলে সব কিছুকে আমরা সব জায়গায় করি, স্থানকাল পাত্র ভেদ আছে। মানুষের জীবনে আমি মনে করি গোপন বললে কিছু নেই, মানুষের সমস্ত প্রক্রিয়া কমন, কিন্তু সব কমন কাজগুলোকে সব তো করি না। আমি তো এখানে আপনার হাফ প্যান্ট পরে বসবো না, এরকম আর কি। তো এখন রাজনীতিকে আওয়ামী লীগ একটা পর্নোগ্রাফিক কালচারে পরিণত করছিল। মানে আপনার পার্লামেন্টটা কী ছিল? পার্লামেন্ট একটা পর্নোগ্রাফিক সেট। হ্যাঁ, এটাকে আমি একটা লেখাও লিখছিলাম, অ্যালান বাদিওর একটা বই আছে এরকম আপনার, হ্যাঁ, মানে পলিটিক্স অ্যাজ পর্নোগ্রাফি। তো আপনার এটা, এবং আপনি দেখবেন যে টাপিয়ার কাণ্ড, হ্যাঁ, তারপরে হলো আপনার ওই যে মমতাজ, তারপরে আর একটা ছিল না, ওই যে টাকমাথার একটা লোক ছিল যে নাচতো, যে করতো জামালপুর বাড়ি, আপনার মুরাদ, হ্যাঁ মুরাদ, এই এবং আওয়ামী লীগের এই পুরো জিনিসটা একটা ককটেল সসি জিনিস ছিল শেষ পর্যন্ত। এবং নায়ক নায়িকাদের কীভাবে তারা নামাই দিত রাস্তায়, তো ফলে, এবং সেলিব্রিটিকে ব্যবহার করা, তথাকথিত সেলিব্রিটি ব্যাপারটাকে ব্যবহার করা, হ্যাঁ, গ্ল্যামারকে ব্যবহার করা তার ফ্যাসিস্টিক পলিটিক্সকে আপনার করার জন্য। এবং আপনার দেখবেন যে শাহবাগে বাচ্চা ছেলে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে। তো এবং আপনার পুরো পলিটিক্সের মধ্যে এই জিনিসটা আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে গেছিল যেখানে আপনার পলিটিক্সে মানে আপনার এই যে সুললিত ভাষা, সুন্দর বাচনভঙ্গি, এগুলো ইরিলেভেন্ট ছিল, গালিগালাজি কাজ হচ্ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগকে তো ভাই রাস্তায় ফাইট ব্যাক করতে হয়েছে। এই যে আপনার 5 তারিখে হাসিনার পতনের আগে এখানে ধরেন 16, 17, 18 তারিখের পরে এখানে পলিটিক্যাল কর্মীরা, আমি নিজে মিরপুরে ছিলাম 10 নম্বরে, সেখানে হ্যাঁ আপনার পলিটিক্যাল আপনার বড় অংশে ছাত্রদল, জামাত শিবিরের অংশগ্রহণ ছিল। তাদের যদিও 14 সালে পরে তাদেরকে বেশ ভালোভাবেই মোটামুটি হাসিনা দমন করে ফেলছিল, তারপরে যতটুকু ছিল তারা ছিল মাঠে, আমি বীরের মতো ফাইট করছে তারা, এক একটা পয়েন্ট, এক একটা সেক্টর হয়ে উঠছিল 71-এর মতো। হ্যাঁ, তো ফলে এটা ফাইট ব্যাক করতে হয়েছে। তো এখানে এখন আওয়ামী লীগ রাজনীতিকে যেই জায়গায় নিয়ে গেছিল, আপনি এর আগে নিরাপদ সড়ক আন্দোলনে দেখছেন, হ্যাঁ, পুলিশের যে ক্যারেক্টার দাঁড়াইছিল, সেখানে আসলে গালি না দেওয়া ছাড়া তার উপায় ছিল না। মানে এই জেনারেশন 5 তারিখের পরে এসে বলি, তো ফলে আপনার তখন এটা করতে করতে যেটা হয়েছে দেখেন আপনার, এই জন্য মানে ব্রেকটা একটা কথা বলছে, শুধু রাষ্ট্র রাজনীতি ক্ষমতা এগুলোই কলুষিত করে না ফ্যাসিবাদ শুধুমাত্র রাষ্ট্র রাজনীতি এগুলোর মধ্যেই থাকে না। ফ্যাসিবাদের এই কাঠামোটা মানে যেটাকে বলা হয় যে জনকাঠামোর মধ্যেও থাকতে পারে। মানে ফ্যাসিবাদী শুধু রাষ্ট্র রাজনীতি পুলিশ প্রশাসন এগুলো হয় না, জনগণও হইতে পারে। জনগণের মধ্যে একটা ফ্যাসিস্টিক কাঠামো থাকতে পারে, এটা কালচারালি থাকে, তার ইমাজিনেশনের মধ্যে থাকে, তার আকাঙ্ক্ষার মধ্যে থাকে, তার অ্যাসপিরেশনের মধ্যে থাকে। তো সেইটার কারণে যে জিনিসটা 5 তারিখ আগ পর্যন্ত আমাদের কার্যকর ছিল, সেই জিনিসটা তো 5 তারিখের পরে ডেফিনেটলি কার্যকর থাকার কোনো কারণ নাই। কারণ আপনার আমি যেটা বললাম যে 5 তারিখের পরে বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে কে? কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গা থেকে। তো তাহলে আপনি আওয়ামী লীগের যে এতক্ষণ আওয়ামী লীগের নেচার কালচার, আওয়ামী লীগের এটিকেট আপনি যেভাবে নকল করেন, হ্যাঁ, নকল করার মধ্য দিয়ে আপনি আওয়ামী লীগ যেভাবে আচরণ করছে, আপনি ধরেন স্পষ্ট উদাহরণ দেন
বুয়েটে আপনি সাধারণ শিক্ষার্থীদের নামাই দিলেন, তথাকথিত নামাই দিয়ে গালিগালাজ করাইলেন ধরেন একজনকে, একজন পলিটিক্যাল লিডারকে 5 তারিখের পরে করার মধ্যে দিয়ে দেখা গেল কি এবার আপনি 2টা প্রতারণা করলেন। 1 নম্বর হলো ধরলেন না এবারে সাধারণ শিক্ষার্থী নামছে, ধৈর্য নিলাম, আমি কোনো গুপ্ত এগুলোতে যাচ্ছি না, সাধারণ শিক্ষার্থী নামছে, কিন্তু আপনি 2টা প্রতারণা করলেন। এক হলো এটা একটা ইন্টারনাল ক্ল্যাশের জঘন্য ঘটনা ছিল, অবর্ণনীয়। এই ঘটনা যারা দেখছে তারাই অসুস্থ হয়ে গেছে। তো সেটাকে আপনি একটা পলিটিক্যাল পার্টিকে ট্যাগ করার জন্য ব্যবহার করলেন, তারা চাঁদা চাইতে যে এটা করছে, মিটফুটের ঘটনার কথা বলতেছি। 2টাই মার্চে যে মারা গেছে যে 2টাই একই দলের কর্মী, 2টাই বিএনপি কর্মী, কিন্তু আপনি দেখাইলেন এটা যে বিএনপি এমন একটা দল চাঁদা না দিলে পাথর মেয়েরা সব মানুষ মেরা ফেলবে, এই ইমেজ আপনি তৈরি করার চেষ্টা করলেন। করার মধ্যে দিয়ে রিয়েলি চাঁদাবাজের যে সমস্যা আমাদের আছে, এটা সমাধান করা দরকার, সে জায়গা থেকে মনোযোগ চেঞ্জ হয়ে গেল। তার মানে পরে দেখা গেল যে না, ঘটনাটা তো চাঁদাবাজি না, ঘটনা হলো প্রভাব বিস্তারের, 2টাই একই দলের। তার মানে 1 নম্বর হলো আপনি একটা বিভৎস সত্য ঘটনার মিথ্যা ন্যারেশন তৈরি করে আপনি একটা দলকে, যে দলের সমস্যা আছে, 1000 সমস্যা আছে, চাঁদাবাজি এটা বড় সমস্যা এই দলের, সেটার সমাধানের সুযোগ না দিয়ে, তাকে শুধরানোর সুযোগ না দিয়ে আপনি তাকে একটা মিডিয়া ট্রায়ালের চেষ্টা করলেন বা তাকে পলিটিক্যালি ইলিমিনেট করার চেষ্টা করলেন। এইটা পরবর্তীতে দেখা গেল যে ঘটনাটা যখন এইটা না, তাহলে আপনি মিথ্যার আশ্রয় নিলেন। যে ন্যারেটিভ পলিটিক্স 54 বছরে আওয়ামী লীগ করে পরাজিত হয়েছে, সেটা আপনি আবার করার চেষ্টা করলেন। তার মানে এটা আওয়ামী খাসিলত, ক্যারেক্টারের দিক থেকে ন্যারেটিভ নির্মাণ করা, কথায় কথায় আবেগ উস্কাইয়া দেওয়া। ডেফিনেটলি এটা আবেগ হওয়ার মতো ঘটনা, ডেফিনেটলি প্রতিবাদে ফেটে পড়ার মতো ঘটনা, কোনো লোকের ঘরে থাকার কথা না এই ঘটনা দেখার পরে। হ্যাঁ, সেটাকে আপনি ব্যবহার করলেন কীভাবে? ঠিক আওয়ামী লীগ হিসাবে ব্যবহার করছিল। একটা বাচ্চা ছেলে শাহবাগে জোর হয়ে গেছে, মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শুরু করবে এখনই, হ্যাঁ, পরে কলকাতা টান মারছে যে ছবির হাটে। তো একই ব্যাপার আপনি নোশন করলেন। তারপরে 1 নম্বর অপরাধ। 2 নম্বর আপনি কী করলেন? এই যে আপনার এটা হলো যে একটা মিথ্যা সত্য ঘটনার মিথ্যা ন্যারেশন তৈরি করলেন, এই তৈরি করলেন। তারপরে আপনি গালিগালাজ যে করাইলেন সাধারণ পোলাপান নামায়া। তো সাধারণ পোলাপানও যদি নাইমা থাকে, যখন সাধারণ পোলাপান দেখবে যে আপনি একটা সত্য ঘটনার মিথ্যা বয়ান তৈরি করে আপনি তাদেরকে রাস্তায় নামাইছেন, তারা কি আপনার দলের সমর্থক হবে? তারা কি আপনাকে ভালোবাসবে? তারা কি আপনাকে মেধাবী, সবচেয়ে সুন্নতি, সবচেয়ে প্রগ্রেসিভ, সবচেয়ে ইমানদার, সবচেয়ে আকলাকলা মনে করবে এটা মিথ্যাবাদী জিনিসকে? তাহলে আপনি 2টা প্রতারণা করলেন। একটা হলো মিথ্যা বললেন একটা সত্য ঘটনা, আর একটা হলো বাচ্চা পোলাপানদের সাথে প্রতারণা করলেন। 2টা অপরাধ করলেন একই ঘটনায়। তো এই যে রাজনীতিটা, এই যে ট্যাকটিক্স, এই যে নীতির চেয়ে কৌশলকে প্রাধান্য দেওয়া, এটা আওয়ামী পলিটিক্স। এটা আপনি যে নামেই করেন, এই কথাটাই তো আমি বারবার বলতেছি 5 তারিখের পরের থেকে। হ্যাঁ, ভোট বাহিনীতে হুদাই গালাগালি করেন। আওয়ামী লীগের সমালোচনা করলে 1000টা বাহিনী ছুটে আসতো গালাগালি করার জন্য, আপনারা করলে একইভাবে ছুটে আসে। তা আপনি আওয়ামী লীগের সাথে ভালো হলেন কোন দিক থেকে? তার মানে আপনি রাজনীতি, এই জন্য এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ মানে কি? এই জন্য আওয়ামী লীগকে আমি বলতেছি একটা নফসানিয়াত, ক্যারেক্টারিস্টিক্স, এর বাইরে আমাদের যেতে হবে। কিন্তু আপনার কোনো সমালোচনা করা যাবে না। এটাকে বলে মানে পলিটিক্যাল, মানে এটা হলো মানে পলিটিক্যাল ইমোশন, মানে ইউজ অফ দ্য পলিটিক্যাল ইমোশন, কালচার অফ পলিটিক্যাল ইমোশন। আমাদের এখানে কালচার অফ পলিটিক্যাল ইমোশন আওয়ামী লীগ এমন একটা জায়গায় নিয়ে গেছে, ফলে গোটা জনকাঠামোর মধ্যে একটা ফ্যাসিস্টিক কাঠামো তৈরি হয়েছে। এই জন্য দেখবেন যে 5 বছর 10 বছর চাই স্যার আপনার চালাই যান, আওয়ামী লীগের মডেল। তুই কেন বলবি 5 বছর 10 বছর চাস? তুই বলবি যে এখন ভোট দিতেছে, এখন ভোট দিব, আমার যারে খুশি তারা দিব। তো এই ভোট না দিতে দেখবেন জনকাঠামোর মধ্যে এই জিনিস আছে। ভোট তো ওয়ার্ক করে না, ভোটের তো কোনো ভ্যালু ছিল না। ফলে এই জন্য শুধু ক্ষমতা, রাষ্ট্র, রাজনীতি, পুলিশ প্রশাসন এগুলোই ফ্যাসিবাদী আপনার চরিত্র বা বৈশিষ্ট্য ধারণ করে না। জনচৈতন্যের, জনকাঠামোরও ফ্যাসিবাদী যে রূপান্তর হয়, এখন আমাদের কাজ হলো এটাকেও ভেঙে ফেলতে হবে। এটা হলো বড় চ্যালেঞ্জ। রাষ্ট্র রাজনীতি এগুলো আপনি ভেঙে ফেলছেন, কিন্তু জনচৈতন্যের মধ্যে, জনকাঠামোর মধ্যে যে ফ্যাসিবাদ, এটাকে ভেঙে ফেলতে না পারলে আপনি অন্য নামে আওয়ামী লীগে আসবে, এখন যে লক্ষণ দেখা যাচ্ছে, এবং জনগণের মধ্যে হতাশা বাড়তেছে। ফলে ডেফিনেটলি 5 তারিখের পরে আমরা তো যেটা বলছি, দেখেন বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য দল, এবং ফ্যাসিবাদ বিরোধী বামপন্থী দলগুলো, বামপন্থীদের 2টা ধারা, একটা হলো ফ্যাসিবাদপন্থী ধারা, একটা ফ্যাসিবাদ বিরোধী ধারা। তো 5 তারিখের পরে 100% বিরোধিতার রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। গালিগালাজের তো প্রশ্নই ওঠে না। আপনি যে প্রশ্ন করলেন, যেখানে আওয়ামী লীগ নাই সেখানে রাজনীতিটা কী হবে? রাজনীতিটা হবে ট্রুথফুলনেসের, কে কত ট্রান্সপারেন্ট হইতে পারে। কারণ হলো আপনাকে মনে রাখতে হবে, আপনি বিএনপি, জামাত এবং অন্যান্য দল, জনগণ আপনাকে প্রপারলি ট্রাস্ট করতে পারে না লম্বা সময় ধরে, যে কারণে একটা নন পলিটিক্যাল, নন পার্টিজান ব্যানারে জনগণকে নামতে হইল। তো ফলে এই ট্রাস্ট বিল্ডিংয়ের একটা সুবর্ণ সুযোগ আপনার। ট্রাস্ট কীভাবে বিল্ডিং হবে এগুলো বারবার বলছি, সেটা হলো ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা।
ট্রান্সপারেন্সি তৈরি করেন, স্বচ্ছতা নিয়ে আসেন। এখন আপনি স্বচ্ছতার জায়গায় নিজেই সবচেয়ে সেরা, নিজেই সবচেয়ে মেধাবী, নিজেই সব বুঝেন, হ্যাঁ, এবং আপনি জনগণের এই চৈতন্যকে, জনগণের এই যে আকাঙ্ক্ষা বা ধরেন জনগণের যে ইমোশনকে আপনি ম্যানুভার করে যখন ব্যবহার করবেন, হ্যাঁ দেখেন আপনার সমালোচনা ভুল ত্রুটি আছে এটাকে স্বীকার করে দ্রুত কাটায় ওঠা, জনগণের সাথে এঙ্গেজ করা, মানুষকে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া, না মানুষ জনগণ থেকে নাগরিক করে তোলার রাজনীতি করা, এটা যদি আপনি করতে না পারেন তাহলে পলিটিক্যালি আপনি ফেল করবেন। আপনি যতই সুসংগঠিত হন, আওয়ামী লীগ অনেক সুসংগঠিত ছিল, তাদের ক্যাডার বাহিনী সশস্ত্রভাবে সুসংগঠিত ছিল, কোনো কাজে আসে নাই। ফলে আপনার কিসের সুসংগঠিতের অহংকার? আপনার সংগঠনকে গুছিয়ে রাখতে পেরেছি, দেশকে গুছাবো, আওয়ামী লীগের কথা কি বলে, সংগঠনকে নিয়ন্ত্রণ যেভাবে করেছি, দেশের মানুষ নিয়ন্ত্রিত হইতে চায় না। দেশের মানুষ তার নিজেকে বিকশিত করার জন্য ফ্রিডম চায়, স্বাধীন হইতে চায়। ফলে আপনি ক্ষমতায় না যাইতেই জনগণের নিয়ন্ত্রণ করবে, সংগঠন যেভাবে নিয়ন্ত্রণ করবে এই হুঙ্কার দেন। আপনি বলে যে আপনি সবচেয়ে জনগণের রাজনীতি করেন। তাহলে যে জনগণ এগুলো বাদ দেন, নাগরিক ভিত্তিক রাষ্ট্রের ফয়সালা হলে আপনি জনগণের প্রপোজ করেন। এখন ইলেকশনে ক্ষমতায় আসার জন্য নানা রকম জোট টোটের আয়োজন চলতেছে, আমি তো দেখতেছি না। হ্যাঁ, আলেম হিসাবে আমরা ইসলামী লোকজনকে শ্রদ্ধা করি, কিন্তু জনগণ কেন তাদেরকে ক্ষমতায় আনতে চায় না, এটাও ওনাদের চিন্তা করতে হবে। কারণ হলো আপনারা এই যে এত চিন্তা করতেছেন, এত প্যাচ খেলতেছেন শুধুমাত্র ক্যাবিনেট মাথায় রেখে, আপনারা দেশের স্বাস্থ্য খাতে কী করবেন, কৃষি খাতে কী করবেন, কোনো প্রপোজাল নাই আপনাদের। আপনার যে ডে টু ডে মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামের পাশে গিয়ে দাঁড়ানোর সুযোগ নেই আপনাদের, মানে আগ্রহ নেই আপনাদের আছে এইভাবে করে একটা আলাদা ভোট বক্স চাই, এইভাবে ক্ষমতা চাই। ফলে আপনি যখন ক্ষমতামুখী হবেন, জনগণ তো আপনাকে ভালোবাসবে না। আপনাকে হয়তো আপনার এলএম বা আপনার ইসলামের কারণে আপনাকে ভালোবাসবে বা রেসপেক্ট করবে, শ্রদ্ধা করবে, কিন্তু আপনাকে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে ট্রাস্টটা পাবে না, রাষ্ট্রের অঙ্গ হিসেবে আপনাকে আস্থায় আনতে পারবে না। কারণ আপনি তো চিন্তা করতেছেন নিজের ক্ষমতার আলোকে, আপনি তো জনগণের দিক থেকে চিন্তা করতেছেন না। ফলে আমাদের এখানে 5 তারিখের পরে যেটা দরকার, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা দরকার, এবং জনগণের সম্পর্ক স্থাপনের জন্য যেটা বারবার আমি গুরুত্ব দিই, তার প্রাইমারি কাজ হলো আপনার ভোটাধিকার নিশ্চিত করা। ভোটাধিকার নিশ্চিত করার মধ্যে দিয়ে নতুন পর্বে যাওয়া। আপনি তো এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকেন? বাসায় থাকেন। ক্যাম্পাসে তো মোটামুটি আসা যাওয়া রেগুলার ক্যাম্পাসে। এই যে আমাদের ক্যাম্পাসে তো এক সময় মুক্তিযুদ্ধের স্বাধীনতাবিদী শিবিরের কোনো রাজনীতি ছিল না। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, রনি ভাই যখন পড়েছেন, তখন তো শিবির বলে গুপ্ত এরকম থাকতে পারে, কিন্তু কখনোই তারা প্রকাশ্যে আসেনি। এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আপনি জানেন যে 1971 সালে যে আমাদের মুক্তিযুদ্ধে, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ছাত্র শিক্ষক মিলে। তো সেইখানে আমরা দেখলাম যে এই 5 আগস্টের পরে জুলাইয়ের গণ অভ্যুত্থানের নামে কিছু লোকের ছবি টাঙানো হলো, এবং সেখানে কিছু যুদ্ধাপরাধের অভিযোগে যাদেরকে হাসিনার সময় ফাঁসি দেওয়া হয়েছিল তাদের ছবি সেখানে আপনার ঝুলানো হলো। কিন্তু তার সাথে তো আমাদের এই জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। ওখানে তো আমি আবু সাইদের ছবি দেখিনি তেমন একটা, ওখানে আমি ওয়াসিমের ছবি দেখিনি, আরও যারা মুগ্ধর ছবি দেখিনি। হঠাৎ করে কিছু জাতীয় নেতা পর্যায়ে যারা বিতর্কিত তাদের ছবি টানানো হলো। এইটা কি আপনার কাছে মনে হয় একটা ধৃষ্টতা কিনা? আপনাকে ধন্যবাদ। এটা তো শুধু ধৃষ্টতা না, তার বিহাইন্ড দ্য সিন আরও কিছু আছে। এই গণঅভ্যুত্থানে 14 তারিখ রাতে, 14 জুলাই রাতে, 2024 সালের 14 জুলাই রাতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা যখন উত্থিত হয়, তখন কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছিল যে রাজাকারদের দেশ ছাড়া করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনে 5 জুন থেকে, আমরা এই আন্দোলনে 5 জুন যখন কোটাটা পুনর্বহাল করা হয়, সেদিন থেকেই কিন্তু আমরা এটা নিয়ে কার্যক্রম পরিচালনা করেছি। আপনার হচ্ছে যে 7 জুন আমরা নিজেদের আদরে, কারণ একজন সাধারণ শিক্ষার্থীর জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করা যতটা সহজ ছিল, একজন রাজনীতিবিদ হিসেবে, ছাত্রদলের রাজনীতিবিদ হিসেবে আমাদের জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করা এবং আন্দোলনের জেনারেলাইজেশন হওয়াটা ততটাই কঠিন ছিল। এখন আমাদের টার্গেট তো কোনোভাবেই কোটা সংস্কার নয়, কারণ যে কোনো ইস্যুকেই টার্গেট করে আমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে হাসিনা পতন ছাড়া কোনো সংস্কার কিংবা কোনো সিদ্ধান্তই এটা এই রাষ্ট্রের জন্য যথেষ্ট নয়। তো যার ফলশ্রুতিতে এখন যদি আমি যারা কোটা সংস্কার আন্দোলন করতে তাদের সাথে যদি একই মঞ্চে বলি যে তোমরা তো
এটা চাচ্ছ, চলো আমরা হাসিনাকে পতন করে ফেলি, এটা কখনোই কেউ মেনে নিবে না, কখনো এটা সম্ভব না। সুতরাং যার যে আইডিওলজি সে অনুযায়ী কাজ করবে। তা আমাদের ছেলে মেয়ে যারা ছিল তাদেরকে কিন্তু কোটা আন্দোলনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ভলান্টিয়ার টিম থেকে শুরু করে সব জায়গায় আমরা তাদেরকে জেনারেলাইজেশন করেছি। কিন্তু এর বাইরেও আমরা নিজস্ব প্রাইভেট একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ, যে গ্রুপটাকে টার্গেটও রেখেছিলাম যে আমাদের একটা লেভেলকে এই আন্দোলনে জেনারেলাইজেশন করা, যখন ফেসিবাদ যদি ভুল করে কোনোভাবে সেই ভুলের সুযোগ নিয়ে এই আন্দোলনটাকে গণঅভ্যুত্থানের রূপ দান করা। কারণ এই দীর্ঘ সময়ে রাজপথ মোকাবেলার মধ্য দিয়ে, আসলে রাজনীতিতে কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, এটা পরিস্থিতি মোকাবেলার মধ্য দিয়ে রাজনৈতিক ম্যাচিউরিটি অর্জন হয়। তো আমাদের এইটুকু আমরা পেয়ে গেছিলাম, এটা গণঅভ্যুত্থান ছাড়া এই হাসিনাকে সরানো সম্ভব নয়। তো যার ফলশ্রুতিতে আমরাকে টার্গেট করে 7 জুন কেন্দ্রিক আমরা কিন্তু আলাদা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছিলাম, কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ। আমি খুব চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই বাংলাদেশের কোনো সংগঠন, অন্য কোনো ব্যক্তি কারো পক্ষে 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত টানা ডে বাই ডে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে হাসিনা পতনের পরিকল্পনার অদ্বিতীয় আর কোনো ফর্মুলা কেউ দেখাতে পারবে না। কেউ আন্দোলন করছে 5 দিনের জন্য, কেউ আন্দোলন করছে 7 দিনের জন্য, কেউ আন্দোলন করছে প্রোফাইল লাল করে, কিন্তু আমরা আন্দোলন করেছিলাম ওই 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত। রিসেন্টলি আমি আমার একটা বইও লিখেছিলাম, স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থান অজানা অধ্যায়, যেটা 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে আমি ডকুমেন্ট, স্ক্রিনশট, ছবি সহ আমি এগুলোতে প্রকাশ করেছি। তো এখন ওই গ্রুপ থেকে কিন্তু 14 তারিখ রাতের একটা স্লোগান উঠেছিল, যখন তুমি কি আমি কে রাজাকার রাজাকার লিখলো, ওই গ্রুপেই আমাদের স্লোগান লেখা হয়, এটার সাথে সংযুক্তি করে দেন যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তখন আমাদের ছাত্রদলের ছেলেরাই কিন্তু সে রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দ গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। আমাদের যেই ছেলেটা হাসিনাকে স্বৈরাচার শব্দের সেদিন উচ্চারণ করেছিল, তাকে কিন্তু এই হাসনাত সার্জিসরা ওইটাতে বাধা দিয়েছিল যে এই স্লোগান দেওয়া যাবে না, ভিডিও করতে দেয় নাই। পরবর্তীতে কিন্তু 2 দিন পরে ওই ছেলেটার ইরাকি মাঠের বাসা কিন্তু তছনছ করা হয়েছিল। এই যে রিস্কগুলো জেনারেল স্টুডেন্টের পক্ষে কিন্তু নেওয়া সম্ভব না। তাহলে দেখেন, যে টার্গেটে আমরা সেই গ্রুপটা করেছিলাম যে সময় আসলে আন্দোলনটাকে প্রভাবিত করে দেওয়ান, সেই টার্গেট কিন্তু আমাদের ফিল আপ হয়েছিল 14 তারিখ রাতে। তাহলে এই যে কে বলেছে স্বৈরাচার, এটা কিন্তু এই স্লোগানটাই কিন্তু গোটা বাংলাদেশকে একত্রিত করেছে, মানে গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে হাসিনার বিরুদ্ধে। তো এখন 5 আগস্ট পরবর্তী সময় দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে শিবির গ্রাফিতি করেছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তখন আমি দেখে অদ্ভুত লাগলো আমার কাছে, কিরে ভাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার। দেখেন, আমরা যে জেনারেশন, আমি 2016 সাল থেকে, আমি তো রাজনৈতিক পরিবার থেকে বেড়ে উঠিনি, 2016 সাল থেকে রাজনীতিটা শেখা। তো ওই সময়টাতে প্রকাশ্য শিবিরকে আমাদেরকে মোকাবেলা করতে হয় নাই। শিবিরের রাজনীতির ধরনটা কেমন, এদের আইডিওলজি কেমন, সেটাও আমরা পড়ে দেখি নাই, কিংবা মুখোমুখি না হলে সেটা দেখা হয় না, সেটা দেখি নাই। কিন্তু আমরা ভেবেছিলাম এরা যেহেতু আমাদের এই জেনারেশনের, মনে হয়তো বা আমাদের মতো করে বেড়ে উঠেছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় যখন দেখলাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার, মানে রাজাকার শব্দটাকে নর্মালাইজ করার অপচেষ্টা করে যাচ্ছে, তখন কিন্তু আমি আমার একটা টিম নিয়ে গিয়ে এরা যে জায়গায় তুমি কে আমি কে রাজাকার লেখাতে, তার নিচে আমি গ্রাফিতি করে দিয়েছিলাম কে বলেছে স্বৈরাচার। তার মানে কি রাজাকার শব্দটাকে তারা নর্মালাইজ করতে চায়। তার মানে কি তাদেরকে আমরা যেটা ভাবছিলাম তারা যে হয়তো এই জেনারেশনটা মুক্তিযুদ্ধকে ওন করবে, কিন্তু দেখলাম যে আসলেই তারা মুক্তিযুদ্ধকে ওন করছে না। তারা ওই যে প্রিভিয়াস তাদের যে উত্তর মানিয়ে তাদের যে পূর্বসূরি তাদেরকে তারা ধারণ করছে। শুধু তাই নয়, এরপরে পরবর্তীতে দেখলাম তাদের একটা ম্যাগাজিন বের হয়েছে। ম্যাগাজিন বের হওয়া মানে কি, এটা তো কেন্দ্রীয় কিংবা উপরের নেতৃত্ববৃন্দের ছাড়া তো আর এটা বের হয়ে যায় নাই। পরবর্তীতে আপনি সরি ফিল করতেছেন, আরে ভাই পরবর্তীতে সরি ফিল করলে লাভ হবে কি, আপনার ভিতরের যে অনুভূতি সেটা তো সেদিন চলে আসছে। আপনি মুক্তিযুদ্ধ মানে নাকি মানুষ হচ্ছে ভুল করে আপনারা এদেরকে কুপরামর্শ দিয়ে নাকি বাংলাদেশের মুসলমানদেরকে মুক্তিযুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই ধরনের ধারণা পোষণ করে সুতরাং তাদেরকে নিয়ে প্রশ্ন ওঠাটা এবং একদমই স্বাভাবিক। এবং তারা দেখলাম যে হচ্ছে যে মানে তাদের 71-এর সেই ধারণা থেকে তারা এখনও এই জেনারেশনটাও বেরোতে পারেনি। ওই দিন টিএসসিতে যারা যে প্রোগ্রাম করেছে 3 দিন ব্যাপী, আমি যখন টিএসসিতে যে কোনো একটা কাজে যখন ঢুকলাম তখন তাদের দেখলাম যে একটা বিশাল একটা হচ্ছে যে সাইনবোর্ড আছে, গণঅভ্যুত্থানের বিভিন্ন স্লোগানগুলো ওখানে লেখা। আমি বারবার একটা জিনিস খোঁজার চেষ্টা করলাম, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এরপরের সংযুক্তিটা ওইখানে আছে কিনা বারবার খুঁজলাম। আমি 2 জনকে দিয়ে খোঁজালাম যে আমার চোখ নষ্ট কিনা, দেখলাম যে তারা এই স্লোগানটাকে ওইখানে লিখে না। তার মানে কি ওই স্লোগানটাকে ধারণ করতে চায় না, তারা মনে করে ওই রাজাকার শব্দটাকে তারা নর্মালাইজ করেই ছাড়বে। এবং যাদের ছবি ওইখানে টানিয়েছে, হ্যাঁ তাদের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, সেটা আমরা বলছি শাস্তি কম বেশি হতে পারতো, কিন্তু তাদের যে 71-এ বিতর্কিত ভূমিকা আছে এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই, সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটিতে কিভাবে কোন থ্রুতে কোন স্পর্ধায় যে তারা
এই জিনিসগুলা মানে তারা তাদের ছবি টানালো, এটা আসলে আশ্চর্য লাগছে। এবং মানে হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে, মনে রাখবেন আপনি জোর জবরদস্তি করে তো মানুষের আইডিওলজি চেঞ্জ করে দিতে পারবেন না। তারা যে কাজগুলো 5 আগস্ট পরবর্তী সময় করেছে, তারাই তাদের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করে দিয়েছে। ধন্যবাদ রনি ভাই। সেটা হচ্ছে যে এনসিপি নতুন রাজনৈতিক দল, ছাত্রদের নিয়ে গঠিত, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাদের নিয়ে মানুষের এক ধরনের আশা ছিল এবং অনেকে এক্সপেক্ট করছিল আওয়ামী লীগের বিকল্প একটা রাজনৈতিক দল দরকার দেশের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। যদি বিএনপি ক্ষমতায় যায়, একটা বিরোধী দল, ভালো বিরোধী দল, যাদের পরিচ্ছন্নতা আছে। জামাতকে নিয়ে তো এক ধরনের মানুষের ভেতরে ট্যাবু আছে, এক ধরনের রিজার্ভেশন আছে। এই দলটা যদি, কিন্তু তাদের পথ চলা যত দিন যাচ্ছে মনে হচ্ছে তারা ডিরেল হয়ে যাচ্ছে। বিশেষ করে কয়েকজন নেতার বিতর্কিত মন্তব্য প্রতিদিনই মানুষকে এক ধরনের এমব্রাস করে। তো কেন তাদের কি কোনো গাইডেন্স পাচ্ছে না, নাকি তারা বিপথে চলে যাচ্ছে, কি কারণে? মানে আচ্ছা, এটা খুবই জরুরি প্রশ্ন, একটু রেসপন্স করি আমি। আমাদের সময় কিন্তু সেটা হলো, দেখেন 71-এর আমাদের একটা জনযুদ্ধ, এটা আওয়ামী লীগের ন্যারেশনটা যেরকম, আওয়ামী লীগ যেরকম একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে, সে জায়গা থেকে আমাদের যেমন রেস্কিউ করতে হবে। আবার অ্যাট দ্য সেম টাইম এখানে জামাতের যে বয়ানটা, সেই বয়ানটা কিন্তু ইন্ডিয়ায় দেয়। জামাতের যে বয়ানটা, ইন্ডিয়া কি বলে মুক্তিযুদ্ধ, এটা ভারত পাকিস্তান যুদ্ধ আকারে দেখায়, তাই না? তো জামাত যখন এখানে মুক্তিযুদ্ধের ব্যাপারে এটা একটা ষড়যন্ত্র কইরা ভুল করছে, যে ম্যাগাজিনের কথা বলে এটা কিন্তু জামাত কিন্তু এখানে ভারত বিরোধী রাজনীতির প্রধান এজেন্ট। কিন্তু 71 প্রশ্নে জামাত এখানে যে ন্যারেশনটা দেয়, 71 ভারতের মিলে যায় না, এটা ভারতের ন্যারেশনটাই দেয়, সে ভারতের ব্যাখ্যাটাই সে অন করে জাস্ট। কিন্তু এখানে আমাদের আবার করতে হবে, জামাতকে আমরা ক্রিটিক করবো, কিন্তু ক্রিটিক করার মধ্য দিয়ে আমরা আবার আওয়ামী যুক্তি দিয়ে জামাতকে ক্রিটিক করবো না। জামাতের আরও 1000 পয়েন্ট আছে, মানে জামাতকে ক্রিটিক করার মধ্যে দিয়ে আপনি আওয়ামী কালচারকে নর্মালাইজ করার রাজনীতি করলে সেটা আবার আরেকটা বিপদের দিকে যাবে, এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাই হোক, আপনি যেটা বললেন, দেখেন বাংলাদেশে আমরা একটা নাগরিক ভিত্তিক রাজনীতির কথা বলছি। এখানে এই যে বামপন্থীরা বাংলাদেশ বিরোধী কেন বলি, কারণ তারা রাষ্ট্রবিরোধী। রাষ্ট্র হলো ইরেকনসিলেবল অফ অন্টাগনিজম, লেনিনের থিওরি, হ্যাঁ, যেটা আমি বলছিলাম। তো ফলে কিন্তু ছলে বলে কৌশলে রাষ্ট্র ক্ষমতা দখল করে আইসা রেড ফ্যাসিজম করে, যেটা স্ট্যালিন করছিল। তো ফলে আবার এদিক থেকে আপনি যদি ধরেন যে অন্যদিকে যারা মধুদিবাদের মধ্যে, হ্যাঁ, তারা একটা ইসলামী রাষ্ট্রে এমন একটা কনসেপশন দিয়েছে যেটা আবার মূলধারার ইসলামিস্টরা বলবে না, ইসলাম তো রাষ্ট্র, ইসলামও রাষ্ট্র চায় না, ইসলাম চায় খেলাফা। তারপরে সে এটা মিলানোর মধ্য দিয়ে যেটা আসতে চায়, যে ঝামেলা যেটা হয়, ফলে তারা যখন ক্ষমতায় আসে শুধু তাদের মতাদর্শকে প্রাধান্য দেওয়ার জন্য এবং তাদের মতাদর্শ কায়েমের একটা হাতিয়ার আকারে রাষ্ট্রকে ব্যবহার করে, এবং যারা ভিন্ন মতের থাকে তারা প্রচণ্ড রকম কর্নার্ড হয়, অপ্রেসের সাপ্রেশনের শিকার হয়। তখন এটা ফ্যাসিবাদ হয়ে ওঠে, সেটা রেড ফ্যাসিবাদ হোক অথবা আপনার অন্য কালারের হোক। হ্যাঁ, তো এই জায়গার থেকে আপনার বাংলাদেশে নাগরিক ভিত্তিক রাজনীতি যেটা, সেটা দেখেন বিএনপি কি রাজনীতি করতে হচ্ছে কতগুলো জিনিসের বিরুদ্ধে। একটা বলি, মিডিয়া, বুদ্ধিজীবিতা, বাঙালি সংস্কৃতির বিশাল ইন্ডাস্ট্রি, আবার একটা বিশাল ফ্যানাটিক শ্রেণী। কখনো কখনো নিজের নেতা কর্মীদের বিরুদ্ধে বিএনপি রাজনীতি করতে হচ্ছে। দ্য ভেরি টাফ কন্ডিশন। তো কিন্তু তারপরেও এই রাজনীতিটা কেন এত বিকশিত, কেন সবচেয়ে বড় সংগঠন? বিকজ অফ মানুষ এটাকে অন করে। নেতাকর্মী অনেক, এটার কোনো শক্তি না বিএনপির, শক্তি কিন্তু জনগণ, সাইলেন্ট পিপল ভোট দিবে। এবং জিয়া রহমানের সততার প্রতি তার যে আস্থা, খালেদা জিয়ার আপনার আপোষহীন অবস্থার প্রতি তার যে আস্থা, সেইটা, এবং এটা একটা পলিটিক্যাল স্পিরিচুয়াল কানেকশন মানুষের সাথে, সেটা বরং নষ্ট হয় কখনো কখনো নেতাকর্মীদের কারণে, জনগণের কারণে না। ফলে এটা একটা বড় চ্যালেঞ্জ। সেদিক থেকে এই এক্সট্রিম বাম যেরকম, তারা সারাদিন জনগণের কথা বলবে, কিন্তু জনবিরোধী কার্যক্রমই করবে, ইসলাম বিদ্বেষী হয়ে উঠবে। আমি দুইটা জিনিস পরিষ্কারভাবে বলতেছি এই কারণে যে এখানে নাগরিক ভিত্তিক রাজনীতির একটা ধারা এনসিপি শুরু করতে পারতো, বা সেটা তারা এনসিপিও একই ধারার রাজনীতি করতে পারতো। তখন কি হইতো, তখন হয়তো বিএনপির এই যে একটা নাগরিক ভিত্তিক রাজনীতি লিড দেওয়ার কথা, মধ্যপন্থার রাজনীতি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এইটা সে প্রপারলি দিতে পারতো। কারণ এটার থেকে তার বিচ্যুতি হইলেই সেকেন্ড ফোর্স রেডি আছে জনগণের জন্য, জনগণটা চুজ করবে। তো ফলে এখন আমার মনে হয় এনসিপি একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছে, এক একজন এক এক কথা বলতেছে, বলার মধ্যে দিয়ে যে যার ভবিষ্যৎ নিজেরাই ধ্বংস করতেছে অথবা উজ্জ্বল করতেছে। ফলে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে যারা খারিজ হয়ে যাবে, এগুলো খারিজ হয়ে যাবে, যেগুলো একটা
লং টাইম পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে একটা মধ্যপন্থার রাজনীতি, আবারও বারবার বলতেছে মধ্যপন্থার রাজনীতি। দেখেন এতদিন আওয়ামী মডেল ছিল, এখন রাজনীতির মডেলটা হবে মধ্যপন্থার মডেল। আমি বলতেছি না বিএনপির মডেল, এটা যে করতে পারবে সেই বাংলাদেশকে বা বাংলাদেশের শাসন ক্ষমতার দায়িত্ব পাবে। সেক্ষেত্রে এনসিপির ডেফিনেটলি সুবর্ণ সুযোগ আছে, তারা যদি এটা প্রপারলি করতে পারে এবং জনগণের সাথে যদি ওই সম্পর্ক, হ্যাঁ এই শুধু টক শো বা আপনার প্রেস কনফারেন্স নির্ভর না, জনগণের সাথে যদি সম্পর্ক তারা নির্মাণ করতে পারে, ডেফিনেটলি আমি মনে করি তাদের ভালো ফিউচার আছে। ধন্যবাদ। আমি 30 সেকেন্ডে আপনার কাছে জানতে চাই, ডাকসু নির্বাচন সামনে, ছাত্রদলের কি অবস্থা, মানে ছাত্রদল কি সুইপ করতে পারবে, আপনার কি আস? দেখেন, ডাকসু নির্বাচন বিগত 2019 সালের নির্বাচন হয়েছিল 28 বছর পরে, কিন্তু এটা কারচুপি নির্বাচন ছিল। বিগত দীর্ঘ সময় পরে, প্রায় 35-36 বছর পরে এ প্রথম একটা নিউট্রাল ডাকসু হয়তো 52 জন হতে যাচ্ছে। তো ডাকসু তো চ্যারিটি প্ল্যাটফর্ম না কিংবা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম না, ডাকসু রাজনৈতিক প্ল্যাটফর্ম। ডাকসু রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটাকে রাজনীতিবিদরাই লিড করবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে দীর্ঘ দুঃশাসনে কারা এই রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই দেশের স্বাধীনতা কাদের রক্ত এবং সাহসের উপরে টিকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যথেষ্ট সচেতন, তারা সেটা জানে এবং তারা সেটা দিন শেষে সেটা সেই ব্যক্তিদের প্রোফাইল প্রপারলি জাস্টিফিকেশনের মধ্য দিয়ে প্রপার রাজনৈতিক নেতৃত্বকে ডাকসুতে তারা নিয়ে আসবে, এটা আমরা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি। তবে ডাকসু সংক্রান্ত বিষয়ে নানান গঠনতন্ত্র সহ নানান বিষয়ে সমস্যা আছে এবং ডাকসুটা শুধুমাত্র এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার না, যদি ডাকসু নির্বাচন হয় সেটা কিন্তু রাষ্ট্রের একটা বিশাল ম্যাটার। কারণ এই যে একটু আগে রনি ভাই বলেছেন যে ওই ইয়ার ঘটনাটা, যেটা হচ্ছে চকবাজারের যে ঘটনাটা, সেটা কিন্তু বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। তো ডাকসু নির্বাচন কেন্দ্রিক ছাত্র দলের পেছনে লাগবার জন্য এরকম অসংখ্য ঘটনা ঘটানোর সম্ভাবনা কিন্তু আছে। এই জন্য রাষ্ট্রকে যদি ডাকসু নির্বাচন আয়োজন করতে তারা সত্যিকার অর্থেই চান, বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রকে সমান্তরালভাবে সজাগ দৃষ্টিতে রেখে কাজ করতে হবে, যেন রাষ্ট্র অস্থিতিশীল না হয়। ধন্যবাদ রেজাউল করিম রনি এবং আবিদুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, পেট্রোল লেন্সের এই পর্বে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।